ভাঙড়ের ধর্মীয় জলসায় আপনার বড় ভাই এবং আপনার দলের প্রতিষ্ঠাতা তিনি একটা মন্তব্য করেছিলেন। গণমাধ্যম কর্মীরা যখন তাকে প্রশ্ন করেন ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা সম্পর্কে, তিনি বলেছিলেন যে জাহান্নামের কুকুর সম্পর্কে বেশি কিছু বলতে চায় না। এ নিয়ে বিভিন্ন আলেম ওলামা থেকে সাধারণ মানুষ বিতর্ক করছেন যে একজন মুসলমান কোনো ব্যক্তিকে মানে জাহান্নামের কুকুর ইত্যাদি বলা যায় কিনা, কি বলবেন এই বিষয়ে? দেখো, আমি একটা কথা বলবো, ফতোয়া যেটা দিয়েছেন বা যারা বিরোধী করছেন, নিশ্চিতভাবে দুটোই হচ্ছে প্ল্যাটফর্মটা ধর্মীয় প্ল্যাটফর্ম। তো ধর্মীয় প্ল্যাটফর্ম থেকে যে কথা বলেছেন, আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কোনটা হালাল কোনটা বৈধ অবৈধ আমি এই বিষয়ে বলবো না। তবে একটা কথা আমি বলতে চাই, আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষের ইতিপূর্বে অনেক বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্য নিয়ে অনেক কানাঘুষা হয়েছে। দিনের শেষে তার বক্তব্যটা এস্টাবলিশ হয়েছে। তিনি যে কথা বলছেন, নিশ্চিতভাবে তিনি একজন ইসলামিক স্কলার। তিনি সার্টিফাইড একজন, তার কাছে সার্টিফিকেট আছে। ওই 2 ক্লাস পড়লে মাওলানা হয়ে যাব সেই রকম ব্যাপার নয়। তিনি বক্তব্য যেটা দিয়েছেন সেটা নিশ্চিতভাবে তার কাছে যুক্তি আছে। আমার মনে হয় আমাদের দলের প্রতিষ্ঠাতা যেহেতু ধর্মীয় মঞ্চ থেকে বক্তব্য দিয়েছে, এই প্রশ্নটা তাকে আইএসএফ কর্মীদেরকে মারধর করা হয়েছে, কি বলবেন? দেখুন, কোন জায়গায় করছে না, কেন মারছে, মানুষের পেরে উঠতে পারছে না। রাজনৈতিক সামাজিক ভাবে আমরা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করছি, সেই জন্য আমাদের আক্রমণ করছে। তবে আক্রমণ করে আমাদের ছেলেদের স্পিরিটকে নষ্ট করতে পারবে না, ভাঙড়ের মানুষকে আটকাতে পারবে না। একটা সময় ছিল শুধু ভাঙড় হচ্ছিল, এখন সারা রাজ্যে এখন বক্তব্য দেওয়াকালেও যে প্রশ্ন করছিলেন, আমিও সেটা ভেবেছিলাম এই প্রশ্ন করব যে তৃণমূলের যিনি বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান, তিনি 2021-এ রাজনৈতিক পরকীয়া মানে আর কি অন্য দলে গেছিলেন, ভারতীয় জনতা পার্টিতে। তিনি আসার পর তিনি চেয়ারম্যান হলেন এবং এখানকার যিনি বিধায়ক তার বিরুদ্ধে তিনি লাগাতার মানে বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছেন। কার্যত প্রাক্তন এবং বর্তমানের এই লড়াই চলছে, যদিও অন্য দল, তবুও আপনি এখানে কর্মী সম্মেলন করলেন, কি বলবেন এটা নিয়ে? সব থেকে বড় কথা হচ্ছে 2021-এ নির্বাচনের আগে তিনি বিজেপিতে গেলেন। বিজেপিতে গিয়ে পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে একাধিক কুৎসিত ভাষায় তিনি আক্রমণ করলেন। রাজনৈতিকভাবে নির্বাচনে পরাজয় হওয়ার পরে আবার তৃণমূলে তিনি ঢুকলেন। এই যে ইনকামিং আউটগোয়িং এত তাড়াতাড়ি, আমরা বারবার বলেছিলাম বিজেমোড, যখন যার লিডারের প্রয়োজন হয় পাঠিয়ে এই ধরনের মন্তব্য করে পারসেপশন তৈরি করে। আমি আপনাদের বলে রাখি, উনি যে লক্ষ্য নিয়ে এগাচ্ছে 2026-এ উনি ওনার লক্ষ্যে না পৌঁছাতে পারলে আবার দেখবেন লাভ মারবে, আবার মুসলিম সম্প্রদায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করবেন এবং মুখ্যমন্ত্রী সবাই কি বলবে সেটা আমি বলতে পারছি না নতুন করে। তো এইগুলো করবে, এদের থেকে এই ধরনের যারা, এদের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে সেই রাজনীতির কথা, মূল্যবোধের রাজনীতি। রাজনীতি মানে রাষ্ট্র সেবা করা, রাষ্ট্রের জনগণকে সেবা করা। রাজনীতি মানে এই নয় রাষ্ট্রের কোন নাগরিক সম্পর্কে কুকথা বলে আক্রমণ করা। রাজনীতি মানে এই নয় যে ক্ষমতায় থাকুক না কেন, যে অপোজিশনে থাকুক না কেন, তার নীতির সমালোচনা করাই যেতে পারে, কিন্তু কোন ধরনের অসংসদীয় শব্দ চয়ন করে আক্রমণ করা। তো আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবাংলা যে সরকারটা চলছে, সেই সরকারের যিনি চিফে আছেন, আমরা চিফ মিনিস্টার বলি সাংবিধানিক ভাষায়, চিফ মিনিস্টার, সেই চিফ মিনিস্টার আজকে যত দুর্নীতিগ্রস্ত মানুষকে তার দলে ঢুকাচ্ছেন, আর দুর্নীতিগ্রস্ত মানুষকে যত ঢুকাচ্ছেন, সমাজকে তারা তত বেশি কুলসিত করছে। কোন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব মারামারি, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো কোন জায়গায় আপনার দুর্নীতি, সেখানেও সাধারণ মানুষ এই দুর্নীতির শিকার হচ্ছে। প্রাক্তন এবং বর্তমানের দ্বন্দ্বে রাজারহাট নিউটাউন বিধানসভায় আইএসএফ কি একটু বাড়তি সুবিধা পাবে? দেখুন, ওটাকে আমরা কোনোদিন ভাবি না। যত প্রাক্তন বর্তমান বললে করে দিনের শেষে যখন হিসাব যখন কষবে, এটা এক হয়ে যাবে। এরা হিসাব কষে দেখবে আমি পাচ্ছি কতটা কি পাচ্ছি না। যখন দেখবে যে হাতছাড়া হয়ে যাচ্ছে, টোটালি 60-40 কন্ট্রোল করার ধান্দায় ছিলাম, এখন টোটালি হাতছাড়া হয়েছে, দেখবেন এক টেবিলে বসে যাবে। সুতরাং এদেরকে নিয়ে ভাবি না, এদের জন্য আমরা জায়গা পাবো এইটা নিয়ে রাজনীতি করতে আসছি না। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি। মানুষ সুযোগ দিলে মানুষের জন্য কাজ করব, না সুযোগ দিলেও মানুষের জন্য আমরা কাজ করে যাব। ভাঙড়ের ধর্মীয় জলসায় আপনার বড় ভাই এবং আপনার দলের প্রতিষ্ঠাতা
তিনি একটা মন্তব্য করেছিলেন। গণমাধ্যম কর্মীরা যখন তাকে প্রশ্ন করেন ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা সম্পর্কে, তিনি বলেছিলেন যে জাহান্নামের কুকুর সম্পর্কে বেশি কিছু বলতে চায় না। এ নিয়ে বিভিন্ন আলেম ওলামা থেকে সাধারণ মানুষ বিতর্ক করছেন যে একজন মুসলমান কোনো ব্যক্তিকে মানে জাহান্নামের কুকুর ইত্যাদি বলা যায় কিনা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি একটা কথা বলবো, ফতোয়া যেটা দিয়েছেন বা যারা বিরোধী করছেন, নিশ্চিতভাবে দুটোই হচ্ছে প্ল্যাটফর্মটা ধর্মীয় প্ল্যাটফর্ম। তো ধর্মীয় প্ল্যাটফর্ম থেকে যে কথা বলেছেন, আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কোনটা হালাল কোনটা বৈধ অবৈধ আমি এই বিষয়ে বলবো না। তবে একটা কথা আমি বলতে চাই, আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষের ইতিপূর্বে অনেক বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্য নিয়ে অনেক কানাঘুষা হয়েছে। দিনের শেষে তার বক্তব্যটা এস্টাবলিশ হয়েছে। তিনি যে কথা বলছেন নিশ্চিতভাবে তিনি একজন ইসলামিক স্কলার, তিনি সার্টিফাইড একজন, তার কাছে সার্টিফিকেট আছে। ওই 2 ক্লাস পড়লে মওলানা হয়ে যাব সেই রকম ব্যাপার নয়। তিনি বক্তব্য যেটা দিয়েছেন সেটা নিশ্চিতভাবে তার কাছে যুক্তি আছে। আমার মনে হয় আমাদের দলের প্রতিষ্ঠাতা যেহেতু ধর্মীয় মঞ্চ থেকে বক্তব্য দিয়েছে, এই প্রশ্নটা তাকে করলে তিনি আরো যুক্তি দিয়ে বুঝিয়ে দেবেন। কর্মীদেরকে মারধর করা হয়েছে, কি বলবেন? দেখুন, কোন জায়গায় করছে না, কেন মারছে, আমাদের সাথে পেরে উঠতে পারছে না। রাজনৈতিক সামাজিক ভাবে আমরা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করছি, সেই জন্য আমাদের আক্রমণ করছে। তবে আক্রমণ করে আমাদের ছেলেদের স্পিরিটকে নষ্ট করতে পারবে না, ভাঙড়ের মানুষকে আটকাতে পারবে না। একটা সময় ছিল শুধু ভাঙড় হচ্ছিল, এখন সারা রাজ্যে এখন আইএসএফ হচ্ছে। ধর্মীয় জলসাতে আসার কারণে আইএসএফ কর্মীদের বা আহলে সুন্নাত আল জামাতের কর্মীদের ক্যানিং পূর্ব এলাকায় নাকি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার আকার ইঙ্গিতে, যেটা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাধারণ মানুষ লেখালেখি করছেন, তাদের বৈদ্যুতিক লাইন কেটে দেওয়া হয়েছে। এটা হয়েছে, আমাদের অলরেডি অভিযোগ জানানো হয়েছে। আর কয়েকটা অভিযোগ জানাতে একই সমস্যা হচ্ছে, জানেন, কাটছে। আবার বলছি যদি অভিযোগ জানাস তাহলে বুলডোজার দেশে বাড়ি ভেঙে দেবো। তো সেই জন্য সবটাই পাচ্ছে না, তবে যাগুলো অভিযোগ জানিয়েছে আমরা সেগুলো পে করছি। তবে আমরা একটা কথা বলি, এই অন্যের একটা শেষ আছে। যে অন্যায় করছে অন্যের একটা শেষ আছে। শেষটা কি ভয়ঙ্কর হবে হয়তো সরকার সাহেব বুঝতে পারছে না, যারা এই অন্যায় করছে বুঝতে পারছে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভয়ঙ্কর জবাব মানুষ দেবে। শ্রমিকদের উপর আবারও অত্যাচার, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন পথে নামছি, বাংলাদেশিদের অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করছি, সেখানে ভিন রাজ্যে তো পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বেড়েই যাচ্ছে এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার বাড়ছে, কি বলবেন? দেখুন, আমি একটা কোড আলোচনা বলছি, আমার রাজ্য সরকার চাইছে না ভিন রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ হোক, সম্পূর্ণরূপে চাইছে না। যদি আমার রাজ্য সরকার চাইতেন যে অত্যাচার বন্ধ করতেই হবে আর অত্যাচার না হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে অত্যাচার বন্ধ হয়ে যেত। কিন্তু আমার রাজ্য সরকার এটাকে সামনে রেখে রাজনীতির ফায়দা লুটার চেষ্টা করছে। এই শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করছেন, এই সব গল্পতে করছেন। দেখুন, উড়িষ্যাতে সব থেকে বেশি আক্রমণ হচ্ছে আহমেদাবাদে, আক্রমণ হচ্ছে মহারাষ্ট্রে, আক্রমণ হচ্ছে হরিয়ানাতে। যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তো ওই আপনার বিভিন্ন সময় খেলামেলা করে প্রচুর সময় লন্ডন থেকে নষ্ট করছেন। আপনার নেপালে কি হয়েছে, সারা রাত ঘুমাননি, ওখানেই নাকি তিনি থাকবেন বললেন। যতদিন না শান্ত হচ্ছে, তাহলে আমার রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছে, উনি কিভাবে শান্তির ঘুম ঘুমোচ্ছেন? তিনি ছুটে যেতে পারে উড়িষ্যাতে, উনি তখন ছুটে যেতে পারে আপনার মহারাষ্ট্রে, হরিয়ানাতে, আহমেদাবাদে। সেখানে একবার যদি যায় দেখবেন এই অত্যাচার বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, উড়িষ্যা থেকে 3 লক্ষ কম করে উড়িষ্যার মানুষ অর্থাৎ উড়িয়া পশ্চিম বাংলায় কাজ করে খাচ্ছে, আর আমাদের 30,000 শ্রমিক উড়িষ্যাতে আছে, সহ্য করতে পারছে না। এটা যদি এক ঘরের জন্য বলে, যদি আমার 30,000কে তুমি নিরাপত্তা না দাও তাহলে আমি 3 লক্ষ কিন্তু নিরাপত্তা দিতে পারবো না। আমি এতে বিশ্বাসী নই, কিন্তু আমি তর্কের খাতিরে বলছি, যদি বলে তখনই তো অত্যাচার বন্ধ হয়ে যাবে। আমরা ওদের 3 লক্ষকে নিরাপত্তা দিচ্ছি, আমাদের বুকে আগলে রাখছি, আমাদের পুলিশ 24 ঘন্টা ওদের নিরাপত্তায় নিয়োজিত আছে। তাহলে আমাদের 30,000-এর জন্য ওদের পুলিশ, ওদের সরকার কেন নিরাপত্তা দেবে না? সরকার, পশ্চিমবাংলা সরকার চাইছে না যে পরিযায়ী শ্রমিকদের উপরে সম্পূর্ণরূপে অত্যাচার বন্ধ। পশ্চিমবাংলা সরকার বকলমে চাইছে ওদের উপরে অত্যাচার হলে রাজনীতির ফায়দা নিয়ে যাবে। সেই জন্য বলির বাঁকড়া বলে না,
সেই করছে আমার শ্রমিক ভাইদের বলবো, আপনারা দেখুন, সজাগ হন, এমন সরকার তৈরি করুন, আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে মাথা তুলে কাজ করবেন। যদি কেউ আপনাদের ডিস্টার্ব করে, আপনার সরকার আপনাদের দায়িত্ব নেবে এবং সেই সরকারকে যোগ্য জবাব দেবে। অন্যদিকে মাদ্রাসায় সেভেন্থ এসএলএসটি নিয়োগ হচ্ছে না, সেখান থেকে দাঁড়িয়ে তারা আজকে বিকাশ ভবন অভিযান করলেন এবং যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমরা সংখ্যালঘুদের পাশে আছি, সেখান থেকে দাঁড়িয়ে মাদ্রাসায় নিয়োগ হচ্ছে না, কিভাবে দেখছেন? দেখুন, একটা কথা বলি, সংখ্যালঘু দর্জি সরকার মুসলমানদের 99% কাজ করে দিয়েছে, যেদিন কি বলেছে সেই দিন মুসলমানদেরকে ঢুকিয়ে দিয়েছে। এসএলএসটি নিয়োগ হচ্ছে না, মাদ্রাসায় 10,000 শূন্য পদ আছে, শিক্ষক কর্মী না কেন? 10,000 মাদ্রাসা দেওয়ার কথা বলেছিল, আমরা 10,000 মাদ্রাসা কেউ চাইনি। 2022 টেট পরীক্ষার্থীরা ইন্টারভিউ নিয়ে মেধার ভিত্তিতে নিয়োগের কথা বলছে, সেই সব হচ্ছে না। শিক্ষক শূন্য স্কুল হয়ে যাচ্ছে, ফলে পড়ুয়ারা স্কুল ছেড়ে চলে যাচ্ছে, পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, নিয়মিত কম্পোজিট গ্রান্ট পাচ্ছে না মাদ্রাসা স্কুলগুলোতে। এই নিয়ে সরকারের কোনো উচ্চবাচ্য নয়। আজকে ডেপুটেশন দিয়েছে, আমিও চাই দ্রুততার সাথে 7 এসএলএসটি তাদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। তবে এই সরকার আমার মনে হয় মাদ্রাসায় সহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক আর নিয়োগ করবে না, কারণ শিক্ষক নিয়োগ করলেই তো মানুষ শিক্ষিত হবে, শিক্ষিত হলে সরকারকে প্রশ্ন করবে, সরকারকে যদি প্রশ্ন করে তাহলে যে অন্যায় তাহলে করাবে তাদেরকে দিয়ে। সবাই যদি শিক্ষিত হয়ে যায় আর সরকারকে প্রশ্ন করে সরকার উত্তর দিতে পারবে না, সেই ভাইরা অশিক্ষিত করে রাখতে চাইছে। থ্যাংক ইউ।